আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম সদ্য অনার্স শেষ করেছে অথবা ফোর্থ ইয়ারে পড়ে বা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠেছে, জবের প্রিপারেশন নিতে চায়, যাদের আসলে বিকল্প কোনো ওয়ে নাই, না ব্যবসা করবে না বিদেশ যাবে বা অনেক বড় কোনো টার্গেট নাই, শুধুমাত্র একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সরকারি চাকরি পাওয়া, তাদের জন্য আজকের ভিডিওটি। সো শুরু করা যাক। আমি প্রথমে এমন কিছু বিষয় নিয়ে পরামর্শ দেবো যেটা সবগুলোই আমার ব্যক্তিগত মতামত, কারোর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তবে অবশ্যই সেগুলো খুব প্র্যাকটিক্যাল। প্রথমে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে একদম শুরুতেই আসলে একটা জব সলিউশন কেনা, যেখানে আসলে পুরাতন সব প্রশ্নগুলো থাকবে, পুরাতন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থাকবে, এবং ব্যাংকের একটা জব সলিউশন এবং বিসিএস এর একটা জব সলিউশন কেনা। পার্টিকুলার আপনি যে সেক্টরে যান না কেন, দুইটা জব সলিউশন আপনার কাছে থাকবে। এটা কেনার পরে আপনি সেটা নিয়ে অ্যানালাইসিস করতে বসে যাবেন, অর্থাৎ প্রতিদিন আপনি কিছু কিছু প্রশ্ন সমাধান করা শুরু করবেন। একটা সময় আপনার এই প্রশ্নগুলো সব সমাধান করা শেষ হয়ে যাবে, এবং সমাধান করার পাশাপাশি আপনি কিন্তু খোঁজার চেষ্টা করবেন যে কোন প্রশ্নগুলো আপনার কাছে কঠিন লাগছে, কোনটা আপনার কাছে খুব সহজ লাগছে, কোনটা আপনি ইজিলি পারবেন, এগুলো আপনি অ্যানালাইসিস করে ফেলবেন। এবং তার জন্য আপনি যেটা করবেন, আপনি ছোটো একটা নোটবুক মেনটেন করবেন, যে মোটামুটি 5-6 মাসের ভিতরে আপনি বুঝে ফেলবেন যে এই অধ্যায়, বাংলার এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন আসে, এবং এখান থেকে প্রশ্ন আসে, এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না। এই জিনিসটা অ্যানালাইসিস আপনি নিজে নিজে করার চেষ্টা করবেন। 2 নম্বর যে ব্যাপারটা, যেটা 1 নম্বরের সাথে শুরু করবেন, সেটা হচ্ছে মাস্ট বি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা খাতা বা নোটবুক রাখবেন। যে যে প্রশ্নগুলো কঠিন সেগুলো লিখে রাখবেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এবং একটা রুটিন মেনটেন করবেন। রুটিনটা এরকম থাকবে যে রুটিনটার কখন কোনটা পড়বেন সেটা তো আলাদা ব্যাপার, সাথে সাথে সেই রুটিনের একটা পার্টিকুলার থাকবে যে আপনি আগামীকাল আসলে কী দিয়ে শুরু করবেন, কী পড়বেন, কয়েকটা চ্যাপ্টার পড়বেন, এবং এগুলো সব আজকেই আপনি টার্গেট করে রাখবেন, এবং আগামীকাল সেই দিনটা আসার পরে আপনি ওইগুলাই টিক দিয়ে রাখবেন। এগুলো কেন বলতেছি, এগুলো একটা প্র্যাকটিস। আপনি গদ বাঁধা বললে আসলে কোনো কিছু নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে পারবেন না, একটা চাপে থাকবেন সবসময়। আপনার আসলে টার্গেট নিয়ে পড়তে হবে, সুতরাং প্রথম থেকে রুটিন মেনটেন করতে হবে যে আগামীকাল আপনি এইটুকু পড়বেন, পারেন কি না পারেন সেটা আলাদা ব্যাপার, কতটুকু কমপ্লিট হলো সেটা লিখে রাখলেন, বাকি যেটুকু আনকমপ্লিট থাকবে সেটা পরের দিনে নিয়ে যাবেন। এটা আমি চেষ্টা করবো পরবর্তী অন্য একটা ভিডিও রুটিনের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট কীভাবে করে সেটা ভিডিও আকারে দেখানোর। তো রুটিন গেল এবং জব সলিউশন বেস গেল। এবার আপনি যখন 3-4 মাস জব সলিউশন নিয়ে মোটামুটি অনেক ধরনের প্রশ্ন ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু আপনার একটা আইডিয়া তৈরি হবে, যে বই সম্পর্কে একটা অভিজ্ঞতা তৈরি হবে। এবং বই বই বা বুক লিস্ট সম্পর্কে সবাই বলে থাকে যে একটা বুক লিস্ট দেন, সেটাও আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। কিন্তু আমি সবসময় এই সাজেশনটা করি যে বুকটা মানে বইটা আপনারা আসলে চয়েস করেন। বাজারে নির্দিষ্ট একটা পাবলিকেশনে ফলো করে সবগুলো এক সেট বই না কিনে আপনি, বাজারে খুব ভালো ভালো বই আছে যেটা একজন ব্যক্তি একটা বই লিখছে এবং সেই বইটাই ভালো। আমি এখন নাম বলবো না। আপনি ইংলিশের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বই কেনেন, ইংলিশের ক্ষেত্রে যে আপনি শুধু একটা পাবলিকেশনের ধরে বই কিনে আসেন, সেই বইটা কিন্তু আপনার খুব একটা ভালো লাগবে না, এবং সেটা খুব একটা আপনার জন্য খুব ভালো হবেও না। তো যখন আপনি বুঝে যাবেন, তখন বাজার থেকে এবার এক সেট বই আলাদা আলাদা পাবলিকেশন পছন্দ মতো সেগুলো কিনে ফেলেন, এবং সেটার আলাদা আলাদা টপিক্স ভাগ করে ফেলেন যে এই টপিকসগুলো ইম্পর্টেন্ট, এই টপিকসগুলো আমি পড়বো, এই টপিকসগুলো আমি বাদ দিব। এইবার ওই সেই রুটিনটা আপনি সেই জব সলিউশন রুটিনটা কনভার্ট করে এবার সাবজেক্ট ওয়াইজ রুটিন তৈরি করেন, যে আমি আগামীকাল সন্ধির এতটুকু পড়বো, এটা একটা রুটিন থাকবে। আপনি গ্রামারের যে জেন্ডারের এতটুকু পড়বেন, বা পার্টস অফ স্পিচের এতটুকু পড়বেন, বা আপনি এতগুলো ওয়ার্ড মিনিং বা স্পেলিং পড়বেন। এই রুটিনগুলো আপনি একটা প্যাকেজ মতো তৈরি করে ফেলেন এবং সেইভাবে আগাতে থাকেন। এর ভিতরে কিন্তু আপনার কয়েক মাস হয়ে যাবে, সার্কুলার আসা শুরু করবে, আপনি সার্কুলারে আবেদন করবেন। সার্কুলার আবেদনের ক্ষেত্রে যে সত্যটা আমি বলি, সবাই ভাবে কি যে প্রথমে বিসিএস দিয়ে শুরু করতে হবে। বিসিএস কেন্দ্রিক প্রথম 2-3টা বিসিএসসি দিয়ে থাকে, যেহেতু আমি বলেই নিয়েছি যে ভিডিওটি আসলে মধ্যমানের একটা স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে আপনি বিসিএস ধরে থাকলে হবে না। আপনার একই সাথে বিসিএসের সার্কুলার আসলো, সাথে 3টা ব্যাংকের সার্কুলার চলে আসলো। এখন আপনি ওই সময় ভাবতে পারেন যে আমার তো এখন প্রিপারেশন নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে কী হয় যে একটা পরীক্ষা 1 বছর 2 বছর, অনেক সময় 3 বছর পরে যেও পরীক্ষা হয়। তো আপনি প্রথম থেকেই দেখা যাচ্ছে যে আপনি যুব উন্নয়নের একটা সার্কুলার আসছে 11 গ্রেডের, আপনি এটা আবেদন করবেন না, কারণ আপনি তো বিসিএস দিয়ে শুরু করতে চাচ্ছেন, এরকম টেন্ডেন্সি মাথা থেকে ঝেড়ে ফেলেন, আপনি ওটাতে আবেদন করবেন। কিছুদিন পরে আপনার প্রাইমারি সার্কুলার আসলো, আপনি আবেদন করেন। আপনি যখন মাথায় রাখবেন, আপনি যখন আবেদন করছেন তখন পরের দিনে কিন্তু পরীক্ষা হবে না, আবেদনটা শেষ হবে, তারপরে একটা নির্দিষ্ট সময় ধরে সেটা মিটিং হবে, কত অ্যাপ্লিকেন্ট হয়েছে, তার উপর টেন্ডার হবে, দেন পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট হবে। সুতরাং মিনিমাম 6 মাস আপনি পাবেন। ব্যাংকের ক্ষেত্রে ওরকম মোটামুটি কমপক্ষে পাবেন এরকম। তো 6 মাস পরে তো আপনার অবশ্যই ডেভেলপমেন্ট হবে, সেই ধারণা থেকে আপনি আবেদন করেন। পরীক্ষায় বসেন না বসেন সেটা পরের ব্যাপার, আবেদন করা থাকলে আপনার পরীক্ষায় বসার সুযোগ তৈরি হলো। এই কাজটা অবশ্যই করবেন। এই ভুলটা করবেন না যে একটা বিসিএসে আবেদন করে চুপ করে বসে থাকা, বা একটা ব্যাংকে 9ম গ্রেডে আবেদন করে চুপ করে বসে থাকা, এরকম না। আর সর্বশেষ যে পরামর্শটাকে দেবো, যে একদম হতাশ হবেন না। এই সময়টাতে যেহেতু আপনার ক্যারিয়ার
আপনার স্টুডেন্ট লাইফ থেকে ক্যারিয়ারের দিকে মানে জব লাইফের দিকে কনভার্ট হবে। সো কিছু ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করা, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ চেঞ্জ করা, ওই সময় কাদের সাথে আপনার যায়, কোন ফ্রেন্ডরা পড়াশুনো জবের মার্কেট এরকমদের সাথে থাকা, এবং নিজেকে কনফিডেন্স রাখা যে যেন কোনোভাবে হতাশ না হয়, এবং সময়ের প্রপার ইউটিলাইজ করা, যে কোনোভাবে যেন আপনার 1 ঘন্টা সময় নষ্ট না হয়। আমি বারবার বলছি এটা একদম প্রথম দিকের, আপনার কোনো ক্রমে যদি একটু লেট হয়ে যায় শেষের দিকে কিন্তু এই সময়টা আপনি আর পাবেন না, যদি জব পাইতে লেট হয়ে যায়। সো আমি চাই প্রথম থেকেই আপনার এই ভুলগুলো না করেন। এবং আহ, একটা কথা বলবো যে প্রথম থেকে সবাই কোচিং নির্ভর, ব্যাচ নির্ভর হয়ে যায়। অবশ্যই আপনি না পারলে তো আপনার শিক্ষকের প্রয়োজন আছে, এটার আহ, অবশ্যই দরকার আছে, কিন্তু শুরুতেই আপনি কোনো কোচিং বা ব্যাচে যদি ভর্তি হয়ে যান, সেই সমস্যাটা যেটা হয় কি জানেন, যে আপনি তো একদম সদ্য, আপনি কিছুই জানেন না, কিন্তু একটা ব্যাচ বা কোচিংয়ে সব ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। সেখানে অনার্স 3 বছর আগে শেষ করা একটা স্টুডেন্ট থাকে, অনার্স 2 বছর, ইভেন চাকরি করছে তারাও থাকে, যে তারা 16 গ্রেডে একটা চাকরি করছে, বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা নবম গ্রেডের জন্য প্রিপারেশন নিচ্ছে, ব্যাংকে 10ম গ্রেডে একটা চাকরি করে নবম গ্রেডের জন্য প্রিপারেশন নিচ্ছে। ওদের মধ্যে যখন আপনি যাবেন, আপনার মাথার উপর দিয়ে অনেক কিছু যাবে, আপনি হতাশ হতে পারেন, কারণ আপনার সবসময় তো মাথায় ওই জিনিসটা সেট করতে পারবেন না যে 2 বছর আগে শুরু করছে, 5 বছর আগে শুরু করছে, এ তো আমার থেকে অনেক সিনিয়র। সো যদি সেম একই সাথে শুরু করছেন জবের প্রিপারেশন, একই বয়স একই ব্যাচ, সেক্ষেত্রে শুরু করেন। বাট নিজেকে একটু গুছিয়ে না নিয়ে আপনি হুট করে কোনো ব্যাচে গেলে সব কিছু আপনি ট্যাকেল দিতে পারবেন না। সো আলটিমেটলি পড়তে হবে আপনার, ব্যাচ বা শিক্ষক আপনাকে সব কিছু পড়িয়ে দিবে না, বুঝিয়েও দিবে না। তো এটাই পরামর্শ যে একটু নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে প্রয়োজন পড়লে, যে আপনি দেখা যাচ্ছে ইংলিশটাতে একটু কম বোঝেন বা ইংলিশটা আপনার ঢুকছে না মাথায়, সেক্ষেত্রে আপনি একটা ইংলিশ কোর্স বা ব্যাচে ভর্তি হন, বা একটা শিক্ষকের শরণাপন্ন হন। তো ধারাবাহিকভাবে আমি এই সিরিজটি কমপ্লিট করব, যে পরবর্তী রুটিন কীভাবে তৈরি করতে হয়, বুক লিস্ট, ব্যাংকের প্রিপারেশন, এবং কী ভুলগুলো করে, কী করা উচিত না উচিত, সব আমি ধারাবাহিকভাবে 5-7টি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।